আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়াবী স্বামী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। তখন শায়লা খাতুন স্নেহভরা কণ্ঠে বললেন, আমি তোমার আর প্রণয়ের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুইজন খেয়ে নিও। তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে প্রণয়ের দিকে তাকিয়ে বললেন, আর প্রণয়, তুমি ঠিকঠাকভাবে সূচনার খেয়াল রাখো। এরপর ঘরে থাকা সবাইকে উদ্দেশ্য করে বললেন, চলো সবাই, এবার নিজেদের ঘরে যাও। এক এক করে সবাই বেরিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর শায়লা খাতুন ওপরে প্রণয়ের ঘরে দুজনের খাবার পাঠিয়ে দিলেন। রিমা নিঃশব্দে ট্রে টেবিলের ওপরে রেখে আবার চুপচাপ বেরিয়ে গেল। রিমা বের হতেই প্রণয় সূচনার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ভাবি খাবার দিয়ে গেছে, খেয়ে নাও। কথাটা বলে সে আলমারি খুলে একটা কালো ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে পানির শব্দ ভেসে আসতে লাগলো। সূচনা বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। টেবিলের ওপর সাজানো খাবারের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। ভীষণ খিদে পেলেও এই মুহূর্তে তার কিছু খেতে ইচ্ছে করছে না। সারাদিনের ঘটনাগুলো এখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে গেল। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতেই প্রণয় বেরিয়ে এলো। ধূসর টি শার্ট আর কালো ট্রাউজারে তাকে অদ্ভুত পরিপাটি লাগছে। হঠাৎই সূচনার সাথে প্রণয়ের চোখাচোখি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে সূচনা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। প্রণয় টেবিলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। খাবার যেমন ছিল তেমনই পড়ে আছে। ধীর গলায় জিজ্ঞেস করলো, এখনো খাবার খাওনি কেন? সূচনা ঠোঁট কামড়ে নিচু স্বরে বলল, খিদে নেই তাই খাইনি। প্রণয় এবার সরাসরি সূচনার দিকে তাকালো। গলায় হালকা কঠোরতা এনে বলল, সকাল থেকে কয়বার অজ্ঞান হয়েছ সেটা মনে আছে? না খেয়ে থাকলে আবার কখন পড়ে যাবে তার ঠিক নেই। আর আবরার প্রণয় মির্জার বউ এত দুর্বল হলে চলবে না। আমি যা বলছি সেটা করো, চুপচাপ খেয়ে নাও। প্রণয়ের কথা শেষ হতে সূচনা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। হুট করে বিছানার উপর দাঁড়িয়ে গেল। চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। কেন? আপনার কথা অমান্য করলে আপনি কি করবেন? এক হাতে উঁচু করে সূচনা আরও বলল, এটা কিন্তু আপনার ক্লাসরুম বা অফিস না যে আমাকে শ্যাট আপ আর গেট আউট বলবেন। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। কথাগুলো বলে সূচনা নিজের কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে নিয়ে রাগি চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু রাগের মাথায় সে বুঝতেই পারেনি এতক্ষণ কমফোর্টারের আড়ালে থাকার কারণে তার শাড়ির কুচি নিচ থেকে পুরো খুলে গেছে। প্রণয় কিছু না বলে শুধু স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। প্রথমে সূচনা অবাক হলো, এত কথা শোনার পরেও লোকটা কিছু বলছে না কেন। পর মুহূর্তে সে প্রণয়ের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো, আর তাকাতে আটকে চোখ বড় বড় হয়ে গেল। তড়িঘড়ি করে কমফোর্টটা টেনে নিজেকে ঢেকে ফেললো। লজ্জা আর অস্বস্তিতে মুখ একদম লাল হয়ে গেছে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার একটা নির্লজ্জ লোকের সাথে বিয়ে হয়েছে। আমার জামাই একটা নির্লজ্জ। কথাটা শুনতেই প্রণয়ের চল শক্ত হয়ে এলো। হাত দুটো অজান্তে মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে মনে মনে নিজেকেই বোঝালো, ধৈর্য প্রণয়, ধৈর্য। তারপর ঠান্ডা গলায় বলল, পৃথিবীর কোন জামাই নির্লজ্জ না? তুমি আমাকে সেটা প্রমাণ করে দেখাও। পৃথিবীর সব জামাই তার বউয়ের কাছে নির্লজ্জ। সূচনা কোনো কথার জবাব না দিয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কি আপনার অঙ্ক নাকি যে আমি প্রমাণ করে দেখাবো? প্রণয় ঠোঁট বাঁকিয়ে বলল, ওটা প্রমাণ করা ছাড়ো, তুমি তো কোনো অঙ্কই করতে পারবে না। আবার কি প্রমাণ করবে? সূচনা চোখ কুঁচকে গেল। আপনি আমাকে অপমান করছেন? প্রণয়ের ভাইয়ের কপাল চেপে ধরে বিরক্ত গলায় বলল, সূচনা, আমার মেজাজ খারাপ করিও না। চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি প্রচণ্ড টায়ার্ড। এতক্ষণে সূচনারও খিদে পেয়ে গেছে, তবে সেটা মুখে প্রকাশ করলো না। কিছুক্ষণ ঠোঁট ফুলিয়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি এখন এই রুম থেকে বের হয়ে যান। প্রণয় ভ্রু উঁচু করলো, হোয়াট? তুমি আমাকে আমার ঘর থেকে বের হয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, আপনি না গেলে আমি এখানেই বসে থাকবো, আর আপনাকেও ঘুমাতে দেবো না। প্রণয় কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্তির নিঃশ্বাস ফেলে অবশেষে দরজার দিকে হাঁটলো। দরজা খুলে বের হওয়ার আগে একবার পেছনে তাকিয়ে বলল, অসম্ভব অদ্ভুত রকমের একটা মেয়ে। প্রণয় বের হতেই সূচনা দ্রুত বিছানা থেকে নেমে এসে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ইতিমধ্যেই তার লাল জামদানি শাড়িটা পুরো খুলেই মেঝেতে এলোমেলো হয়ে পড়েছে। লজ্জায় নিজের মাথায় হাত নিজে
লজ্জায় নিজের মাথায় হাত দিয়ে সূচনা দ্রুত শাড়ি সামলে নিয়ে ওয়াশরুম ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো সে। কোমর পর্যন্ত ভেজা চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে, পরনে হালকা রঙের একটা পাজামা সেট। সূচনার চুল থেকে টুকটুক করে পানি পড়ছে, কোনো মতে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে দরজার সামনে এসে দাঁড়ালো সে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল প্রণয়। দরজা খোলার শব্দে অবচেতন ভাবেই পেছনে ফিরে তাকালো সে, আর তাকিয়ে যেন কয়েক মুহূর্তের জন্য সময়ের হিসাব ভুলে গেল। ভেজা চুলের সূচনাকে এতটা স্নিগ্ধ লাগছিল যেন ভোরের শিশিরে মাখা সদ্য ফোটা সাদা পদ্ম ফুল। মুখের পাশে লেগে থাকা ভেজা চুলগুলো ওর সৌন্দর্যকে আরও কোমল করে তুলেছে। প্রণয়ের চোখ দুটো অদ্ভুত এক মোহে আটকে গেল সূচনার মুখে। সে শুধু তাকিয়েই রইল, আর সূচনাও চুপচাপ তাকিয়ে আছে প্রণয়ের দিকে। দুজনের মাঝখানে এখন নীরবতা। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। তারপর সূচনা ধীরে ধীরে প্রণয়ের দিকে এগিয়ে এলো, কিন্তু 5 ফুট 3 ইঞ্চির মেয়েটার পক্ষে 5 ফুট 11 ইঞ্চির প্রণয়ের চোখের সামনে 5 ফুট 11 ইঞ্চি প্রণয় চোখের সমান হওয়া সহজ নয়। তাই ও পায়ের পাতার উপরে ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। এরপর সূচনা ধীরে ধীরে প্রণয়ের দিকে এগিয়ে এলো, কিন্তু 5 ফুট 3 ইঞ্চির মেয়েটার পক্ষে 5 ফুট 11 ইঞ্চির প্রণয়ের চোখের সমান হওয়া সহজ নয়। তাই ও পায়ের পাতার উপরে ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ালো। তারপর ডান হাতটা প্রণয়ের চোখের সমান মেরে দুষ্টুমি ভরা গলায় বলল, স্যার, আপনার কি হয়েছে? এভাবে কি দেখছেন? আপনি কি ভেতরে আসবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি কিন্তু সব খাবার একাই খেয়ে ফেলবো। আপনি যদি খেতে চান তাহলে ভেতরে চলুন। সূচনার কণ্ঠস্বরেই যেন হুঁশ ফিরল প্রণয়ের। সে হালকা কেশে নিয়ে চোখ সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলো। ঘরের ছোট্ট টেবিলটার ওপর সুন্দর করে বিরিয়ানি সাজানো। দুজন মুখোমুখি বসে খেতে শুরু করলো। চারপাশে নিস্তব্ধতা থাকলেও সূচনার স্বভাব সিদ্ধ চঞ্চলতা বেশিক্ষণ চুপ থাকতে দিল না। খেতে খেতেই সূচনা বলল, স্যার, বিয়ের আগে তো আপনার সাথে আমার দেখা হয়েছিল। তখন তো একবারও বলেননি যে আপনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। প্রণয় পানির গ্লাসটা নিয়ে শান্ত গলায় বলল, কারণ আমি নিজেও জানতাম না যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মা শুধু বলেছিল, প্রণয়, আমি তোর জন্য সেরা মেয়ে পছন্দ করেছি। তখন বুঝিনি সেই সেরা মেয়েটা তুমি। সূচনার ঠোঁটে সাথে সাথে গর্বিত একটা হাসি ফুটে উঠল। আপনার মা ঠিকই বলেছে, আমি আসলেই একটা সেরা মেয়ে। তবে আপনি কি আমাকে প্রশংসা করছেন নাকি অপমান করছেন সেটা বুঝতে পারছি না। প্রণয় হালকা হেসে বলল, তোমাকে অপমান কেন করব? বরং তুমি আগে বলো, তুমি সত্যিই জানতে না যে আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? যেভাবে সবার সামনে জ্ঞান হারালে মনে হচ্ছিল যেন কোনো জল্লাদের সাথে বিয়ে হয়েছে তোমার। সূচনা ঠোঁট নেড়ে উঠল, খুব আস্তে বিড়বিড় করে বলল, আপনি জল্লাদের থেকে কোনো অংশে কম নাকি? তারপর গলাটা একটু উঁচু করে আবার বলল, আসলে স্যার, আমি তো বিয়ের আগে আপনার ছবি দেখিনি। এমনকি এটাও জানতাম না যে কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আপনার বর্ণনা আমাকে ভাবি বলেছিল। আমি ভেবেছিলাম বিয়ে তো ফরজ কাজ, করে নেওয়াই ভালো। এত খুশি ছিলাম যে খুশির চোটে বরের ছবিটাই আর দেখা হয়নি। এমনকি আমি তো জানতাম আমার হবু বরের নাম আবরার। কথাটা বলে সূচনা নিজের 2 হাত বাড়িয়ে দিল প্রণয়ের সামনে আর বলল, দেখুন, আমার মেহেন্দিতেও বরের নাম হিসেবে আবরার লেখা। প্রণয় তাকিয়ে দেখল, সত্যি সূচনার নরম 2 হাতে গাঢ় মেহেন্দির নকশার মাঝে সুন্দর করে আবরার নামটা লেখা। কিছুক্ষণ চুপ থেকে প্রণয় বলল, প্রথমত তুমি আমাকে স্যার স্যার বলা বন্ধ করো, এটি কলেজ না। সূচনা ভ্রু কুঁচকে গেল, তাহলে আপনাকে কি বলে ডাকবো? প্রণয় স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, যেভাবে একজন স্ত্রী তার স্বামীকে ডাকে। কথাটা শুনে সূচনার চোখ গোল গোল হয়ে গেল। তারপর একটু নাটক করে বলল, তাহলে কি আমি এভাবে ডাকবো? ওকে শুনছেন? বলে সে নিজেই খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দে পুরো ঘরটা আরও প্রাণবন্ত হয়ে উঠল। প্রণয় গম্ভীর মুখে তাকিয়ে বলল, তুমি চাইলেই আমার নাম ধরেও ডাকতে পারো। সূচনার হাসিটা এবার একটু থামলো। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, আপনার বয়স কত? 27+। কথাটা শুনে সূচনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? আর আমার বয়স মাত্র 18? মানে গুনে গুনে আপনি আমার থেকে 9 বছরের বড়। আপনি তো
আমার থেকে অনেক বড়, তাহলে আমি আপনাকে নাম ধরে কিভাবে ডাকবো? প্রণয় চোখ সরু করে তাকিয়ে বলল, তুমি কি আমাকে বুড়ো বলছো? সূচনার মুখের হাসি মুহূর্তেই ফিকে হয়ে গেল। তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ, না মানে আসলে। প্রণয় গম্ভীর কণ্ঠে বলল, থাক, আর আসলে নকলে করতে হবে না। কথাটা বলে সে আবার খাওয়ায় মন দিল। আর সূচনা ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আবার চেয়ারে বসে খাবার খেতে শুরু করলো। খাবার শেষ হতেই ঘরের ভেতরে এক ধরনের নীরবতা নেমে এলো। দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। প্রণয় খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের ফোনটা হাতে নিয়ে বিছানার একপাশে ফুলগুলো সরিয়ে বসে পড়ল। আর ঠিক তখনই সূচনার চোখ বড় বড় হয়ে গেল। অবিশ্বাস কণ্ঠে বলল, এ কি, আপনি বিছানায় কেন বসছেন? প্রণয়ের ফোনের স্ক্রিনে চোখ রেখে শান্ত স্বরে বলল, বিছানায় বসবো না তো কি তোমার মাথায় বসবো? সূচনার মুখটা সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। একটু ইতস্তত করে বলল, না মানে আপনি বিছানায় ঘুমাবেন? প্রণয় এবার ফোনটা পাশে রেখে ভ্রু কুঁচকে তাকালো। আমার জানার মধ্যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, আর এটা আমার বেড। প্রতিটা রাত আমি এই বিছানাতেই ঘুমাই, তাই আমি আমার বিছানাতেই ঘুমাবো। সূচনার সঙ্গে সঙ্গে দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে গেল। মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। প্রতিবাদ করে বলে উঠল, আপনি জানেন না একটা মেয়ের জন্য একটা অচেনা ছেলের সাথে বিছানা শেয়ার করা কতটা বিরক্তিকর? প্রণয়ের চোখে মুখে এবার হালকা বিরক্তি ফুটে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, বিয়ে করার আগে এসব তোমার মনে ছিল না? এটা আমার ঘর, তাই আমি এখানেই ঘুমাবো। সূচনা এবার কিছুটা অসহায় মুখে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চাই সেখানে। আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না। প্রণয় নির্লিপ্ত গলায় উত্তর দিল, সেটা আমি জানি না। তোমার এত সমস্যা হলে বারান্দায় গিয়ে ঘুমাও, না হলে সোফায় শুয়ে পড়ো। প্রণয়ের কণ্ঠে এমন রাগ মিশেছিল যে সূচনা মুহূর্তেই চুপসে গেল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থেকে পরে ধীরে ধীরে বলল, আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? ঠিক আছে, আমিও বিছানায় ঘুমাবো, তবে মাঝখানে বালিশ দেব। আপনি কিন্তু সেই বর্ডার ক্রস করবেন না, কারণ এই বিয়ে, এই সম্পর্ক, এসব মেনে নিতে আমার সময় লাগবে। কথাটা শুনে প্রণয় ঠান্ডা গলায় বলল, আমার এত স্বাদ নেই। কথাটা বলেই সে বিছানার একপাশে গিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। সূচনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বিছানার অন্য পাশে এসে বসলো। বড় একটা কোল বালিশ টেনে এনে মাঝখানে রেখে দিল। এরপর সাবধানে শুয়ে পড়ল। দুজনেই বিপরীত দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ঘরে হালকা নীল রঙের আলোয় সূচনার ভেজা চুল ছড়িয়ে আছে বালিশ জুড়ে। আর প্রণয় চোখ বন্ধ করলে বারবার অনুভব করতে লাগলো সেই মিষ্টি শ্যাম্পুর গন্ধ। অন্যদিকে সূচনা মনে মনে বলল, এই জল্লাদের সাথে এখন থেকে প্রতিদিন একই রুমে থাকতে হবে। এদিকে সূচনার চোখের পাতায় ধীরে ধীরে ঘুম নেমে এলো। সারাদিনের ক্লান্তি, এছাড়া অচেনা পরিবেশ আর হাজারো অস্বস্তির ভিড়ে একসময় সূচনা গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু প্রণয়ের চোখের ঘুমে ছিটেফোঁটাও নেই। নিজের বিছানায় একদম পাশে একটা মেয়ের অস্তিত্ব। ব্যাপারটা তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগছে। বুকের ভেতর এক অদ্ভুত অচেনা অনুভূতি কাজ করছে। বারবার পাশ ফিরে শুয়েও শান্তি পাচ্ছে না সে। ঘরের নীরবতা মৃদু নিঃশ্বাসের শব্দ আরও বেশি অস্থির করে তুলছে তাকে। অনেকক্ষণ পর ক্লান্ত শরীরের কাছে শেষ পর্যন্ত হার মানল প্রণয়। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো তার। কিন্তু কিছুক্ষণ যেতেই ঘুমের ঘোরে সূচনা নিজের পাশের কোলবালিশটা ঠেলে ফেলে দিল। ওর ঘুম সবসময় ভীষণ অস্থির, কখনো এপাশ ওপাশ, কখনো হাত পা ছড়ে ঘুমানো। অবচেতন মনে সূচনা একটু একটু করে প্রণয়ের দিকে সরে এলো। গভীর রাত, হঠাৎ বুকের উপরে ভারী কিছু অনুভব করতেই প্রণয়ের ঘুম ভেঙে গেল। বিরক্তি মুখে চোখ খুলতেই মুহূর্তেই থমকে গেল সে। সূচনা তার বুকের উপরে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এক পা প্রণয়ের শরীরের ওপর তুলে দিয়েছে, ঠিক যেন কোনো কোলবালিশ জড়িয়ে ধরে আছে। ছোট্ট মুখটা ঘুমের শান্তিতে ভরা। এলোমেলো ঝুলগুলো ছড়িয়ে আছে প্রণয়ের বুক জুড়ে। কয়েক সেকেন্ডের জন্য প্রণয় পুরোপুরি স্থির হয়ে গেল। তার বুকের ভিতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। এই মেয়েটা কয়েক ঘন্টা আগেও তার জীবনের কেউ ছিল না, অথচ এখন এমন নির্ভরতা নিয়ে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় এটাই। প্রণয় ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলো সূচনাকে সরিয়ে দিতে, কারণ সূচনা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখলে অবশ্যই ঝামেলা করবে। কিন্তু হাত বাড়িয়ে
কিন্তু হাত বাড়িয়েও থেমে গেল সে, কারণ ঘুমন্ত এই শান্ত মুখটাকে দেখে অদ্ভুত এক মায়া কাজ করছে তার ভেতরে। একটা অচেনা অনুভূতি, হয়তো এই অনুভূতির নাম ধীরে ধীরে ভালোবাসা হয়ে উঠবে। আজকের গল্পটি এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।